বন্ধুরা, নটরাজ এবং অপ্সরা পেন্সিল আমাদের সকলের শৈশবের সঙ্গী। কিন্তু আপনি কি জানেন যে যখন তিন বন্ধু এই কোম্পানিটি শুরু করেছিল তখন লোকেরা হাসত? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পেন্সিল তৈরি করে তুমি কি কোটিপতি হবে? কিন্তু এই একই পেন্সিল তৈরির কোম্পানি আজ কেবল 2 কোটি টাকার একটি সাম্রাজ্য নয়, বরং 100,000,000,000 টাকার অনেক সাম্রাজ্য গড়ে উঠেছে। তাহলে আসুন জেনে নিই কিভাবে বিজে সাংঘি এবং তার বন্ধুরা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠে হিন্দুস্তান পেন্সিলকে ভারতের শীর্ষ স্টেশনারি ব্র্যান্ডগুলির মধ্যে একটি করে তুলেছে। বছরটা ছিল 1950। ভারত সবেমাত্র স্বাধীন হয়েছে এবং এখানকার লক্ষ লক্ষ শিশু যারা পড়াশোনার স্বপ্ন দেখত, তাদের কাছে একটি ভালো পেন্সিলও ছিল না। হ্যাঁ, কিছু ধনী ছেলেমেয়ে দামি বিদেশি পেন্সিল কিনতে পারত, কিন্তু বাকিদের জন্য মাত্র কয়েকটি নির্বাচিত স্থানীয় পেন্সিল ছিল যেগুলি দুর্বল ছিল, সহজেই ভেঙে যেত এবং লেখার সময় হাত কালো করে দিত। আসলে ভারতে ভালো পেন্সিল তৈরি হতো না। কেউ যদি উন্নত মানের পেন্সিল চাইত, তাহলে তাকে ইংল্যান্ড, জার্মানি বা জাপান থেকে দামি আমদানি করা পেন্সিল কিনতে হতো। সেই সময়ে শুধুমাত্র আও, ফেবার, ক্যাস্টেল, মিক্সাবেসি, পেন্সিল এবং স্ট্র্যাডলার এর মতো বিদেশি কোম্পানিগুলি ভারতীয় বাজারে রাজত্ব করছিল। কিন্তু সমস্যা ছিল যে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে এত দামি পেন্সিল কেনা প্রায় অসম্ভব ছিল। সেই জন্যই শিশুরা খাগড়ার কলম এবং কালির পাত্রের কালি দিয়ে লিখত, এবং যদি কোন শিশু থাকে তবে সে একটি কাঠের পেন্সিল পেত। তখন সে তার বন্ধুদের মধ্যে ভিআইপি হয়ে যেত। কিন্তু তারপর বিজে সাংঘি ওরফে বাবু ভাইয়ের সাথে যোগ দেয়, যিনি একই পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছিলেন। বিজে সাংঘি পড়াশোনায় খুব ভালো ছিলেন, কিন্তু আর্থিক সমস্যা তার ভবিষ্যতের পথকে বাধাগ্রস্ত করেছিল। কোনোভাবে সে তার স্কুল শেষ করল, কিন্তু তার কাছে আরও পড়াশোনার জন্য টাকা ছিল না, তাই তাকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল এবং তার ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এভাবেই সময় কেটে গেল এবং বাবু ভাই যখন একটু বড় হলেন, তখন তিনি দেখলেন যে দরিদ্র শিশুদের কাছে একটি সাধারণ পেন্সিলও নেই। আর তারপর এটা দেখার পর সে সিদ্ধান্ত নিল যে সে বাচ্চাদের এই সমস্যাটা শেষ করবে। এখন যদিও ক্যামেলিনের মতো কিছু ভারতীয় কোম্পানি ভারতে পেন্সিল উৎপাদন শুরু করেছে, কিন্তু মানের দিক থেকে এটি বিদেশি ব্র্যান্ডি এবং বন্ধুদের মতো মসৃণ এবং শক্তিশালী ছিল না। এখানে সমস্যা আরও বেড়ে গেল। সেই সময়ে ভারতের বাজারে মেড ইন ইন্ডিয়াকে নিম্নমানের বলে মনে করা হতো। মানুষ ভারতীয় পণ্যে বিশ্বাস করত না, সবাই কেবল বিদেশি ব্র্যান্ডই চাইত। কিন্তু 1950-এর দশকের শেষের দিকে ভারতে একটি বড় পরিবর্তন আসতে শুরু করে। সরকার বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় শিল্পগুলিকে উৎসাহিত করতে শুরু করে এবং এটি ছিল ভারতীয় পেন্সিল শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। এই সময়টাতেই বিজে সাংঘি তার 2 ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা করেন, রামনাথ মেহরা এবং মনসুখানির সাথে। তিনি নিজেই পেন্সিল তৈরি করার সিদ্ধান্ত নেন। কিন্তু বন্ধুরা, পেন্সিল তৈরি করা এত সহজ কাজ ছিল না। সমস্যা ছিল যে সেই সময়ে পেন্সিল তৈরির প্রযুক্তি কেবল কয়েকটি বিদেশি কোম্পানির কাছেই ছিল। এখন এই 3 বন্ধুর অনেক প্রতিভা ছিল, কিন্তু জ্ঞান ছিল না। সেই কারণেই 3 বন্ধুই জার্মানিতে গিয়েছিলেন এবং সেখানে পেন্সিল তৈরির জটিলতা শিখেছিলেন। তিনি দেখেছিলেন কিভাবে সেখানে সেরা মানের পেন্সিল তৈরি করা হয়, কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় এবং মেশিনগুলি কিভাবে কাজ করে। কিন্তু পেন্সিল বন্ধু বানানোর জন্য শুধু ফোন কোম্পানিগুলির কৌশল শেখা যথেষ্ট ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কাঁচামাল সংগ্রহ করা, কারণ একটি দুর্দান্ত পেন্সিল তৈরির জন্য 2টি গুরুত্বপূর্ণ উপকরণের প্রয়োজন: উন্নত মানের কাঠ, যা হালকা, শক্তিশালী এবং টেকসই এবং সহজেই ধারালো করা যায়। এর জন্য দেবদারু কাঠ ব্যবহার করা হতো, যা বেশিরভাগই বিদেশে পাওয়া যেত। কিন্তু সমস্যা ছিল যে এটি আমদানি করা খুবই ব্যয়বহুল ছিল এবং একইভাবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল গ্রাফাইট, অর্থাৎ একটি অ্যাসিড যা খুব নরমও ছিল না আবার খুব শক্তও ছিল না। অর্থাৎ যে জিনিসটি লিখতে হবে তা যেন দ্রুত জীর্ণ না হয় এবং এত শক্ত না হয় যে কাগজে লেখার সময় চাপ প্রয়োগ করতে হয়। প্রকৃত গ্রাফাইট করে নিখুঁত ভারসাম্য তৈরি করতে কার্বন এবং কাদামাটির একটি সুনির্দিষ্ট মিশ্রণের প্রয়োজন ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল যে ভারতে সেই মানের কাঠ বা সম্পূর্ণ গ্রাফাইট পাওয়া যেত না। এমন পরিস্থিতিতে স্থানীয় পেন্সিল কোম্পানিগুলিকে এই 2টি জিনিসই আমদানি করতে হয়েছিল, যার কারণে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গিয়েছিল। এই কারণেই বেশিরভাগ মানুষ এই ব্যবসায় প্রবেশের সাহস পাননি। কিন্তু বিজে সাংঘি এবং তার বন্ধুরা ভারতে সম্পদের অভাব থাকলে তা জানার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তারপর আমরা আমাদের নিজস্ব পথ তৈরি করব। তবে এই কাজটি এত সহজ ছিল না। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কাঠ সাজানো। এখন যা কিছু ছিল তা মূলত আমেরিকা থেকে আমদানি করা হয়েছিল।
এই কারণেই এটি ব্যবহার করা খুব ব্যয়বহুল ছিল। এই কারণেই তিন বন্ধু ভারতেই আরও ভালো বিকল্প খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং তারপর তারা মাসের পর মাস ধরে অনেক রাজ্যের বনে ঘুরে বেড়ায় এবং ক্রমাগত নমুনা পরীক্ষা করে। সে অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তবুও হাল ছাড়েনি এবং অবশেষে এমন কাঠের একটি উৎস খুঁজে পেয়েছে যা আমদানি করা কাঠের মতোই শক্তিশালী এবং টেকসই ছিল। আসলে এই কাঠের নাম ছিল পপুলার উড, অর্থাৎ চীনার কাঠ। এই কাঠটিও হালকা ছিল এবং সহজেই ধারালো করা যেত। এর মানে হলো এটি পেন্সিল তৈরির জন্য উপযুক্ত। কিন্তু গ্রাফাইট কোর তৈরির চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এর সমাধান খুঁজে বের করার জন্য তিনি স্থানীয় নির্মাতা এবং গবেষকদের সাথে কাজ করে একটি নতুন সূত্র তৈরি করেন এবং কয়েক মাস কঠোর পরিশ্রমের পর তিনি এমন গ্রাফাইট তৈরি করেন যা কেবল মসৃণই নয়, টেকসইও ছিল। তার মানে এখন তাদের কাঠ এবং গ্রাফাইট ছিল, কিন্তু এখনো আরেকটি বড় চ্যালেঞ্জ বাকি ছিল। এটা তৈরির মেশিনটা কোথায় পাবো? কারণ বিদেশ থেকে নতুন মেশিন আমদানি করার মতো পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না। সেই কারণেই তিনি স্থানীয় প্রকৌশলী এবং কাঠমিস্ত্রিদের সাথে কথা বলেন এবং ভারতেই যন্ত্রপাতি তৈরির সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন কর্মশালায় গিয়ে বিদেশি মেশিনের কাজ বোঝার চেষ্টা করেছিলেন। তিনি দিনরাত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তারপর বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট যন্ত্রাংশ সংগ্রহ করে এমন একটি মেশিন তৈরি করেছিলেন যা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মানের পেন্সিল তৈরি করতে পারে। যদিও এই যন্ত্রটি যুগাত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল, তাই এর গতি খুব ধীর ছিল এবং এই যন্ত্রটি সর্বদা নষ্ট হয়ে যেত। আর বন্ধুরা, যে সাঙ্গী টাকার অভাব, একটানা কঠোর পরিশ্রম এবং 7 দিন ও রাত ধরে মেশিনের সাথে লড়াই করার কারণে খুব কষ্ট পেয়েছিলেন। এই সব তার মানসিক স্বাস্থ্যের উপর এতটাই প্রভাব ফেলেছিল যে ঘুমের ওষুধ না খেয়ে এক রাতও ঘুমানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সে জানত যে যদি সে এখানে হাল ছেড়ে দেয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। অবশেষে মেশিনগুলিতে বেশ কিছু সমন্বয় এবং আপগ্রেড করার পর তারা আগের তুলনায় অনেক দ্রুত গতিতে পেন্সিল উৎপাদন শুরু করে এবং এই সাফল্যের উপর ভিত্তি করে 1958 সালে হিন্দুস্তান পেন্সিল লিমিটেড প্রতিষ্ঠিত হয় এবং একই বছর নটরাজ 621 চালু হয়। HB পেন্সিল, যা কেবল আমদানি করা ব্র্যান্ডের মতোই ভালো ছিল না, বরং ভারতীয় আবহাওয়ার অবস্থা অনুসারে আরও টেকসই ছিল। কোম্পানিটি জানত যে ভারতীয় বাজারে টিকে থাকতে হলে প্রথমেই জনগণের বাজেট অনুযায়ী পণ্য তৈরি করতে হবে। এই কারণেই তিনি খুব সস্তা দামে বাজারে তার পেন্সিল বাজারে এনেছিলেন। কিন্তু এখানে সমস্যা ছিল যে গ্রাহকরা এখনো এটি কিনতে প্রস্তুত ছিলেন না, কারণ আমরা আগেই বলেছি সেই সময় আমাদের ভারতীয়দের মধ্যে ভারতে তৈরি পণ্যের মান খারাপ বলে ধারণা ছিল। এই কারণে দোকানদাররাও তাদের দোকানে দেশীয় পণ্য রাখতে অনিচ্ছুক ছিলেন। এমন পরিস্থিতিতে কোম্পানির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জনগণের আস্থা অর্জন করা। আসলে যে সাঙ্গী এবং তার বন্ধুরা জানতেন যে এটি মানুষের কাছে সহজলভ্য হওয়া কেবল সময়ের ব্যাপার, কারণ এটি ব্যবহারের পরে তারা নিজেরাই এর গুণাগুণ বুঝতে পারবে। এজন্যই সে প্রথমে এটা করেছে। এর বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। বড় দোকানের পরিবর্তে তারা ছোট স্টেশনারি দোকানগুলিকে লক্ষ্য করে এবং দোকানদারদের তাদের পেন্সিল বিক্রি শুরু করতে রাজি করাতে শুরু করে। কিন্তু সমস্যা ছিল যে দোকানদাররা ইতিমধ্যেই আমদানি করা ব্র্যান্ড বিক্রি করছিল এবং তাদের মনে হয়েছিল যে সমস্ত ভারতীয় ব্র্যান্ডের মতো এই নতুন ভারতীয় পেন্সিলটিও বেশি দিন টিকবে না। এবং তারপর যখন এই কৌশলটি খুব বেশি সাফল্য বয়ে আনেনি, তখন তিনি সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেন। এখন তিনি স্কুল ও কলেজগুলিতে নটরাজ পেন্সিলের কিছু বিনামূল্যে নমুনা বিতরণ শুরু করলেন এবং ছাত্ররা এটি চেষ্টা করার সাথে সাথেই তারা তৎক্ষণাৎ পার্থক্যটি অনুভব করল। গ্রাফাইটটি এতটাই মসৃণ এবং গাঢ় ছিল যে লেখাটি মোটা এবং স্পষ্ট দেখাচ্ছিল। এছাড়াও এর সীসা আমদানি করা পেন্সিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সময় পেন্সিলের সাথে দেওয়া ইরেজারগুলি প্রচুর ধুলো ফেলে দিত, কিন্তু নটরাজ 621 HPর সাথে দেওয়া ইরেজারটি ধুলোমুক্ত ছিল। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে কেবল শিক্ষার্থীরা নয়, অফিসের কর্মচারীরাও প্রকল্প এবং নথিপত্রের জন্য নটরাজ পেন্সিল ব্যবহার শুরু করে। 1970 সালের মধ্যে 621 HB ভারতে সর্বাধিক বিক্রিত পেন্সিল হয়ে ওঠে এবং হিন্দুস্তান পেন্সিল লিমিটেড ভারতীয় বাজারে একটি শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করে। কিন্তু বন্ধুরা, ততক্ষণে তাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। কোম্পানিটি বুঝতে পেরেছিল যে কেবল ছাত্র এবং অফিস কর্মীদেরই নয়, পেশাদার শিল্পী, ডিজাইনার এবং স্থপতিদেরও প্রয়োজন। উন্নত মানের পেন্সিল থাকতে হবে। নটরাজের তুলনায় মসৃণ, গাঢ় এবং ধরতে আরও আরামদায়ক একটি পেন্সিল। 1970 সালে এই চাহিদা পূরণের জন্য হিন্দুস্তান পেন্সিল লিমিটেড অপ্সরা ব্র্যান্ডই চালু করেছে।
মূলত অপ্সরা সীসা ছিল গাঢ় এবং মসৃণ এবং এর বিশেষ সূত্র এটিকে স্কেচিং এবং শিল্পকর্মের জন্য নিখুঁত করে তুলেছিল। এমন পরিস্থিতিতে অপ্সরা ধীরে ধীরে পেশাদার শিল্পী এবং ডিজাইনারদের মধ্যে নিজের জায়গা করে নেন। এই সময়ে হিন্দুস্তান পেন্সিল ভারতের বাইরে তার পণ্য রপ্তানি করার সিদ্ধান্ত নেয় এবং তারপর পরবর্তী কয়েক বছরে নটরাজ এবং অপ্সরা পেন্সিল এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের বাজারে রপ্তানি করা শুরু হয়। এইভাবে একটি দেশি ভারতীয় ব্র্যান্ডই এখন বিশ্ব মঞ্চে তার ছাপ ফেলছিল। কিন্তু তারপর কিছু একটা ঘটল যা হিন্দুস্তান পেন্সিলের জন্য কেবল বিদেশে নয়, নিজের দেশেও টিকে থাকা কঠিন করে তুলেছে। 1991 সালের অক্টোবরে ভারত সরকার অর্থনৈতিক উদারীকরণ চালু করে। এর মানে হলো এখন যেকোনো বিদেশি কোম্পানি ভারতে এসে তাদের কারখানা স্থাপন করতে পারবে এবং এর প্রভাব পড়েছে ভারতীয় স্টেশনারি বাজারেও। অনেক বড় আন্তর্জাতিক ব্র্যান্ড এই সুযোগটি কাজে লাগিয়ে ভারতীয় বাজারে প্রবেশ করেছে। এতদিন এই বাজারে হিন্দুস্তান পেন্সিলের আধিপত্য ছিল। সেখানে বিদেশি প্রতিযোগিতা বাড়তে শুরু করে এবং কোম্পানিটি ভয় পেতে শুরু করে যে এই বিদেশি ব্র্যান্ডগুলি তাদের পিছনে ফেলে যেতে পারে। কিন্তু তিনি এই চ্যালেঞ্জকে একটি নতুন সুযোগ হিসেবে দেখেছিলেন এবং একটি সাহসী কৌশল তৈরি করেছিলেন। এখন তার কৌশল ছিল যে তিনি কেবল পেন্সিলের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, বরং ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে স্টেশনারি শিল্পেও উদ্ভাবন করবেন। এই সময় তিনি ধুলোমুক্ত ইরেজার চালু করেন, যার কারণে মুছে ফেলার পর আর কোনো এক্সট্রা মাস্ট অবশিষ্ট ছিল না। পেন্সিলের ডগা আরও ধারালো করার জন্য এবং ঘন ঘন ভাঙা রোধ করার জন্য শার্পনারগুলিকেও আপগ্রেড করা হয়েছে। শুধু তাই নয়, তিনি বাজারে চুল, কলম, জেল, কলম, রং, পেন্সিল এবং কাক, যাকে আমরা মোমের রং বলতাম, প্রবর্তন করেছিলেন। এইভাবে হিন্দুস্তান পেন্সিল এখন কেবল পেন্সিল এবং ব্র্যান্ডিতেই নয়, স্টেশনারিতেও একটি বড় নাম হয়ে উঠেছে। 1990-এর দশকে হিন্দুস্তান পেন্সিলস তার ব্র্যান্ডিং আরও শক্তিশালী করার জন্য টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার সাহায্য নিয়েছিল, কারণ সেই সময়ে টিভি বিজ্ঞাপনগুলি মানুষের উপর খুব গভীর প্রভাব ফেলত। প্রতিটি বাড়িতে শিশুরা এবং তাদের বাবা মা একসাথে বসে টিভি দেখত এবং কোম্পানিটি এই সুযোগটি উপলব্ধি করে এমন কিছু বিজ্ঞাপন প্রচারণা শুরু করে যা এখনো মানুষের স্মৃতিতে জীবিত। দ্য উইনিং রেস বিজ্ঞাপনে যেমন দেখানো হয়েছে। যদিও এই পেন্সিলটি অন্যান্য ব্র্যান্ডি পেন্সিলের প্রতিযোগিতা ভেঙে দিয়েছে, নটরাজ পেন্সিলটি এই দৌড়ে 1 নম্বরে রয়েছে। কোম্পানিটিও একই রকম কিছু করেছিল। চলতি হি যায় নামে একটি বিজ্ঞাপন প্রচারণাও চালু করা হয়েছিল, যা সেই সময়ে বেশ জনপ্রিয় ছিল এবং কোম্পানিটি এর থেকে প্রচুর উপকৃত হয়েছিল। নেতরাজ পেন্সিলটি চলতেই থাকে। এরপরে অপ্সরা পেন্সিলের জন্য একটি ভিন্ন কৌশল তৈরি করা হয়েছিল। এক্সট্রা ডার্ক এক্সট্রা স্মার্ট ট্যাগলাইন সহ একটি বিজ্ঞাপন চালু করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা পেন্সিলকে ড্রামস্টিক হিসাবে ব্যবহার করে তার শক্তি প্রদর্শন করছিল। অপ্সরা পরম অতিরিক্ত অন্ধকার অতিরিক্ত ঘর। আর বন্ধুরা, এই সমস্ত বিজ্ঞাপন নটরাজ এবং অপ্সরাকে প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। কিন্তু বন্ধুরা, 2000 সালের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে শুরু করে, কারণ এখন কেবল বিদেশি ব্র্যান্ডই নয়, ভারতীয় ব্র্যান্ডগুলিও বাজারে শক্তিশালী হয়ে উঠছিল। কমলিন এবং ডম্পসের মতো কোম্পানিগুলি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল। আর এটি ছিল হিন্দুস্তান পেন্সিলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। এখন শুধু ভালো পেন্সিল তৈরি করা যথেষ্ট ছিল না, বরং গ্রাহকদের বোঝানোও গুরুত্বপূর্ণ ছিল যে তাদের পণ্য কেন সেরা। এই চিন্তা করে কোম্পানিটি তার বিপণন কৌশল পরিবর্তন করে। কারণ আগে শিক্ষার্থীরা তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল, কিন্তু এখন তারা অভিভাবকদেরও লক্ষ্যবস্তু করা শুরু করেছে। বিশেষ করে সেই সব বাবা মায়েরা যারা তাদের সন্তানদের জন্য ভালো এবং সাশ্রয়ী মূল্যের স্টেশনারি চেয়েছিলেন। এর পাশাপাশি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তিনি এখন স্যার এক্সাম পেন্সিল চালু করেছেন। এতে মসৃণ এবং গাঢ় গ্রাফাইট ছিল, যা লেখাটিকে আরও পরিষ্কার এবং পাঠযোগ্য করে তুলেছিল। কিন্তু বন্ধুরা, এই পেন্সিলের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক ছিল এর বিজ্ঞাপন প্রচারণা। বিজ্ঞাপনে দেখানো হয়েছিল যে যদি কোনো শিশু পরীক্ষার পেন্সিল দিয়ে লেখে, তাহলে তার হাতের লেখা কত সুন্দর হয়। শিক্ষক তাকে অতিরিক্ত 5 নম্বর দেন। এমন পরিস্থিতিতে এই প্রচারণাটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং এর ফলে কোম্পানির বিক্রয় অসাধারণ বৃদ্ধি ঘটে। বন্ধুরা, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2013 সালে কিছু বিতর্ক ঘটে যা কোম্পানিটিকে সমস্যায় ফেলে। আকচাভালি বেঙ্গালুরুর আইনের ছাত্র চিরায়ু জৈন নটরাজের মূল কোম্পানি হিন্দুস্তান পেন্সিল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জৈন বলেন যে কোম্পানির ক্রেয়ন সেটের ত্বকের রং খুবই হালকা, অর্থাৎ ফর্সা ত্বকের রঙের মতো, কিন্তু তার নিজের ত্বকের রং খুবই গাঢ় ছিল এবং এই রংটি এর সাথে মেলে না। তারা অভিযোগ করেছেন যে এটি বর্ণবাদকে উৎসাহিত করে এবং পরামর্শ দেয় যে ফর্সা ত্বক স্বাভাবিক বা আদর্শ।
আর বন্ধুরা, বৈষম্য বিরোধী কর্মী গোষ্ঠী ব্রাউন অ্যান্ড প্রৌঢ় যখন এটিকে একটি প্রচারণায় রূপান্তরিত করে, তখন এই বিষয়টি আরও বেশি মনোযোগ আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়ায় নট মাই স্কিন কালার এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু করে এবং মানুষকে তাদের আসল ত্বকের রং গর্বের সাথে গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছিল। এবং তারপর প্রচারণা বাড়ার সাথে সাথে হিন্দুস্তান পেন্সিলও অবশেষে পদক্ষেপ নেয় এবং তারা ক্রায়ন সেটে ত্বকের রঙের নাম পরিবর্তন করে পিচ রং করে। এরপরে মানুষ এই পরিবর্তনটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং তারপর এই বিতর্ক এখানেই শেষ হয়। বর্তমানে যদি আমরা আজকের কথা বলি, তাহলে ভারতের ব্র্যান্ডেড স্টেশনারি বাজারে হিন্দুস্তান পেন্সিলের প্রায় 65% বাজার অংশ রয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে তারা প্রতিদিন 8 মিলিয়ন পেন্সিল তৈরি করে, 1.5 মিলিয়ন শার্পনার, 2.5 মিলিয়ন ইরেজার এবং 1 মিলিয়ন পেস্ট তৈরি করে। এখন বন্ধুরা, যদি আমরা দেখি, একটি সাধারণ পেন্সিল কোম্পানি থেকে ভারতের বৃহত্তম স্টেশনারি ব্র্যান্ড হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না। কিন্তু কোম্পানিটির সেরা বিজ্ঞাপন প্রচারণা রয়েছে এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে এটি সম্ভব বলে প্রমাণিত হয়েছিল। এখন স্কুল, অফিস বা শিল্পীর টেবিল যাই হোক না কেন, হিন্দুস্তান পেন্সিল সর্বত্র তার ছাপ ফেলেছে। এই কারণেই আজও যখন কোনো শিশু তার প্রথম পেন্সিল কেনে, তখন তার মনে প্রথমে যে নামটি আসে তা হল নটরাজ এবং অপ্সরা, যা কেবল একটি ব্র্যান্ডই নয়, বরং এটি প্রতিটি ভারতীয়ের স্মৃতির অংশ হয়ে উঠেছে।